এই মাসের রেসিভার্স থেকে আমরা আরআরবি এনটিপিসি এক্সাম প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। তো চলুন এই মাসের প্র্যাকটিস সেটে আরআরবি এনটিপিসির প্র্যাকটিস সেটটা কেমন হয়েছে দেখি। মে মাসের রেসিভার্স থেকে এই প্র্যাকটিস সেটটা সম্পন্ন করছি। তো আমরা একটু জুম করে বড় করে নেব। তো আমরা প্রথম প্রশ্ন দেখব। এখানে আপনারা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্ন কী আছে দেখা যাচ্ছে, একের দাগের প্রথম প্রশ্ন আছে LSI 10mg এর সঙ্গে সম্পর্কিত পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ যানের জন্য নতুন প্রোপালশন জ্বালানি মিশ্রণ। আর বির দাগে আছে মহাকাশ সম্পর্কিত এবং মহাকাশ রোবোটিক্সে ব্যবহৃত একটি হালকা তাপ প্রতিরোধী অ্যালুমিনিয়াম খাত। ইসরোর তৈরি একটি পরীক্ষামূলক উচ্চগতির যোগাযোগ সংক্রান্ত উপগ্রহ। তারপরে দেখুন বৈদ্যুতিক স্পেসক্রাফট সিস্টেম ব্যবহৃত একটি লিথিয়াম ভিত্তিক শক্তি সঞ্চয়ের উপাদান। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো একের দাগের সঠিক উত্তর হবে মহাকাশ সম্পর্কিত এবং মহাকাশ রোবোটিক্সে ব্যবহৃত একটি হালকা তাপ প্রতিরোধী অ্যালুমিনিয়াম খাত, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। LSI 10mg এতে প্রায় 10% সিলিকন থাকে, অল্প পরিমাণে ম্যাগনেসিয়াম এবং অন্যান্য ক্ষুদ্র উপাদান রয়েছে যা বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের তুলনায় এর শক্তি এবং কাঠিন্যকে উন্নত করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা একের দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। চলো আমরা দুয়ের দাগের প্রশ্ন দেখি। দুয়ের দাগের প্রশ্ন কী আছে? ভারতের প্রথম পিকো স্যাটেলাইট কোনটি? খুব সুন্দর প্রশ্ন। INSAT, STUD স্যাট, তারপরে দেখো GSAT-4 আর ANU স্যাট। তো এখানে সঠিক উত্তর হবে STUD স্যাট, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। STUD স্যাট হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের সবচেয়ে ছোট্ট উপগ্রহ। ইসরোর তত্ত্বাবধানে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের 7টি ইঞ্জিনিয়ারিং কলেজে একটি কনসোর্টিয়াম দ্বারা এই উপগ্রহটি তৈরি হয়েছিল। 12 জুলাই 2010 তারিখে ইসরোর PSLV-15 এর একটি সেকেন্ডারি পেলোড হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দুয়ের দাগের সঠিক উত্তর হবে কিন্তু STUD স্যাট, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। চলো আমরা তিনের দাগের প্রশ্নে চলে যাই। তিনের দাগের প্রশ্ন কী আছে দেখবো। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। এবার তিনের দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি কম্পিউটার টেকনোলজিতে চতুর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের শ্রেণীভুক্ত? চতুর্থ জেনারেশনের ল্যাঙ্গুয়েজের শ্রেণীভুক্ত মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো এখানে তিনের দাগের সঠিক উত্তর কী হবে? তো কোয়ারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। কোয়ারি ল্যাঙ্গুয়েজ কম্পিউটার প্রযুক্তিতে চতুর্থ জেনারেশনের ল্যাঙ্গুয়েজ হলো খুব উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার একটি বিশেষ উদাহরণ হলো স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ SQL। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ল্যাঙ্গুয়েজ ডেটাবেসগুলির মধ্যে ইন্টারঅ্যাক্ট করার জন্য ডিজাইন করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো চারি দাগের প্রশ্ন আমরা দেখি। তিনের দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। আমরা চারি দাগের প্রশ্ন দেখবো। চারি দাগের প্রশ্ন আছে দেখো, নিচের কোনটিকে ভারতের ময়দান হিউম্যান স্পেসক্রাফট প্রোগ্রাম হিসেবে গণ্য করা হয়েছে? মঙ্গলযান 3, গগনযান, চন্দ্রযান 2 আর আদিত্য L1। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু গগনযান হলো ভারতের একটি বর্তমান প্রজেক্ট, যেটি মূলত 3 দিনের একটি 3 সদস্য মানববাহী ক্রুকে 400 কিমি লোয়ার আর্থ অরবিটে, অর্থাৎ LEO, যেটাকে বলা হয় LEO লোয়ার আর্থ অরবিটে পাঠানো এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। এই কর্মসূচির অংশ হিসেবে দুটি মনুষ্যহীন মেশিন এবং একটি মানুষচালিত মিশন এই কর্মসূচির অংশ হিসেবে দুটি মনুষ্যহীন মিশন এবং একটি মানুষচালিত মিশন ভারত সরকার দ্বারা অনুমোদিত হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু গগনযান, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন কী আছে? 5 দাগের প্রশ্ন আছে, ইলেকট্রিক প্রবাহকে শনাক্ত করে গ্যালভানোমিটার, টিউবস টেস্টার, অল্টিমিটার আর ফ্যাথোমিটার। তো ড্যাশ ইলেকট্রিক প্রবাহকে শনাক্ত করে। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে গ্যালভানোমিটার, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। গ্যালভানোমিটার ইলেকট্রিক প্রবাহকে শনাক্ত করে। গ্যালভানোমিটার হলো এমন একটি যন্ত্র যা একটি ছোট্ট বৈদ্যুতিক প্রবাহকে শনাক্ত করতে বা তার মাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়, অর্থাৎ এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ গ্যালভানোমিটার। 5-এর সঠিক উত্তর এর দাগ। চলো আমরা 6 দাগের প্রশ্নে চলে যাই। 6 দাগের প্রশ্ন কী বলছে দেখি। তার জন্য প্রশ্নটা উপরের দিকে তুললাম। 6 দাগের প্রশ্ন আছে দেখো, ইউনেস্কো অ্যান্ড ওয়ার্ল্ড মেটিরিওলজিক্যাল অর্গানাইজেশন যৌথভাবে 2025 সালকে কোন বর্ষ হিসেবে ঘোষণা করেছে? তো এখানে যেগুলো আছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাসিয়ার্স, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ন্যাচারাল কনজারভেশন আর ইন্টারন্যাশনাল ইয়ার অফ প্রসপারিটি।
তো এখানে ইউনেস্কো অ্যান্ড ওয়ার্ল্ড মেটিরিওলজিক্যাল অর্গানাইজেশন যৌথভাবে 2025 সালকে কোন বর্ষ হিসেবে ঘোষণা করেছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাসিয়ার্স, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। জলবায়ু ব্যবস্থা, হিমবাহ, তুষার এবং বরফের গলে যাওয়া ও তাদের গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে 2025 সালের 21শে মার্চকে বিশ্ব হিমবাহ দিবস হিসেবে মনোনীত করেছে ইউনাইটেড নেশনস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাসিয়ার্স, এর দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 7 দাগের প্রশ্নে চলে যাই। 7 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আছে বিশ্বজুড়ে কবে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি পালিত হলো এবছর? 1 ফেব্রুয়ারি, 26শে জানুয়ারি, 31শে জানুয়ারি, 30শে জানুয়ারি। তো এখানে 7 দাগের সঠিক উত্তর প্রতি বছর 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি পালিত হয়। প্রতি বছর হয় কিন্তু 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি পালিত হয়। চলো আমরা 8 দাগের প্রশ্নে চলে যাই। 8 দাগের প্রশ্ন কী আছে? ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম প্রবর্তিত হয় বিহার এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং বাংলা ও উড়িষ্যা, আর বাংলা এবং বিহার। ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম কোথায় পরিবর্তিত হয়? স্থায়ী বন্দোবস্তটা তৈরি করে চিরস্থায়ী বন্দোবস্তটা শুরু হয়েছিল কিন্তু মানে এই প্রথাটা এটা চালু হয় কিন্তু 1793 সালে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু হয়। এটা চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস ভারতের বাংলা এবং বিহারে কিন্তু এটা চালু করেছিলেন। এটি ছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি ভূমি রাজস্ব ব্যবস্থা, আর এই ব্যবস্থা জমিদারদের জমির স্থায়ী মালিকানা দেওয়া হয়েছিল এবং তারা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদান করত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1793 সালে কিন্তু এটা চালু হয়েছিল। চালু করেছেন কে? আবার একবার বলছি, লর্ড কর্নওয়ালিস। আর এটা ভারতের বাংলা এবং বিহারে কিন্তু চালু হয়েছিল প্রথম। দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1793 সালে, সালটা মনে রাখবে, 1793 সাল। আমরা 9 দাগের প্রশ্ন দেখব। 9 দাগের প্রশ্ন হচ্ছে চিত্তরগড়ে বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিল? মহারানা প্রতাপ, রানা কুম্ভ, রানা সঙ্গ, আর কুনওয়ার দুর্জন সিং। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? তো রাজস্থানের চিত্তরগড়ে অবস্থিত বিজয় স্তম্ভটি 1448 সালে মেওয়ারের রাজা রানা কুম্ভ নির্মাণ করেছিল। তো এখানে সঠিক উত্তর কী হবে? বিদ্যা। রানা কুম্ভ কিন্তু এটা তৈরি করেছিল। এটি মাহমুদ খিলজির নেতৃত্বে মালওয়া এবং গুজরাটের সম্মিলিত সেনাবাহিনীর উপর তার বিজয়ের স্মরণে নির্মিত হয়েছিল। এই স্তম্ভটি হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রানা কুম্ভ। আর এই চিত্রগড়ের বিজয় স্তম্ভটা 1448 সালটা মনে রাখবে। 1448 সালে কিন্তু এই রানা কুম্ভ কিন্তু এই বিজয় স্তম্ভটা নির্মাণ করেছিলেন। কোথাকার রাজা এই রানা কুম্ভ? মেওয়ারের রাজা রানা কুম্ভ। সুন্দর করে এরকমভাবে প্রশ্নের উত্তর সমাধান করতে হয় এবং প্রশ্নগুলো এমনভাবে পড়তে হয় যে গল্পের ছলে এগুলো মনে রাখতে হয়। তো আমরা আজকে জেনারেল স্টাডিজ দেখছি এ মাসের অ্যাসিভার্স থেকে একটা প্র্যাকটিস সেট সম্পূর্ণ করছি। চলো পরের প্রশ্ন আমরা দেখি। প্রশ্নগুলো কিন্তু আপকামিং সব পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবে। ভিডিও দেখলে ক্লাস দেখলে হবে না, ক্লাস দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে। ডিসলাইকও করতে পারি যদি ক্লাস ভালো না হয়, কোনো প্রবলেম নেই। কিন্তু লাইক আর ডিসলাইক, যদি ডিসলাইক করো তাহলে আমি বুঝতে সুবিধা হয় যে তোমরা কী করে আরও মানে এই ক্লাসটা আমি কীভাবে আরও উন্নত করব। তো ডিসলাইকও করতে পারো, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো লাইক করবে, অবশ্যই ডিসলাইকও সঙ্গে করবে যদি তোমার মনে হয় যে ভিডিওটা মানে ক্লাসটা খারাপ হয়েছে। আর সবসময় মনে রাখবে যে কোনো প্র্যাকটিস সেট সলভ করে আর এডুকেশন স্কুল বিভিন্ন রকম বই থেকে। এটা যেমন আমরা এ মাসের অ্যাসিভার্স থেকে করছি, তেমন আমাদের হাতে পেশা প্রবেশ আছে, আমাদের হাতে আছে সাফল্য, বড় সাফল্য, ছোট সাফল্য, এছাড়াও কিন্তু কর্মসংস্থান, কর্মক্ষেত্র, কর্মসংস্কৃতি, এতগুলো কিন্তু বই আমাদের কাছে আছে এবং প্রতি মাসে মাসে এইগুলো কিন্তু প্র্যাকটিস সেটগুলো আমরা সম্পূর্ণ করে দিই। তো অনেকটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না, আমাদের অনলাইন স্টুডেন্টকেও কিন্তু এসবগুলো সম্পূর্ণ করায়। আর এইগুলোর প্র্যাকটিস সেট বা পিডিএফও কিন্তু তাদেরকে দেওয়া হয়। তো তোমরা চাইলে অবশ্যই ফোন করতে পারো 85 309 82 506 এই নাম্বারে। আমরা পরের প্রশ্নে চলে যাব। 10 দাগের প্রশ্ন আছে, লাল কোর্তা আন্দোলনের নেতৃত্ব দেন মৌলানা আজাদ, মোহাম্মদ আলী, খান আব্দুল গফ্ফার খান আর আশফাকুল্লাহ। তো এখানে এর সঠিক উত্তর খান আব্দুল গফ্ফার খান হবে এর সঠিক উত্তর। সিদ্ধাক হবে সঠিক উত্তর। লাল কোর্তা আন্দোলন খুদাই খিদমতগার আন্দোলনের নামে পরিচিত। ভালো করে বুঝবেন, লাল কোর্তা আন্দোলন কিন্তু খুদাই খিদমতগার আন্দোলন নামে কিন্তু পরিচিত। এটি খান আব্দুল গফ্ফার খানের নেতৃত্বে একটি অহিংস আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের লক্ষ্য ছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পাশতুন জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী প্রতিরোধ গড়ে তোলা। চলো আমরা 11 দাগের প্রশ্ন দেখি। 10 দাগের প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ।
11 দাগের প্রশ্ন দেখব। 11 দাগের প্রশ্ন আছে, দেখো, কে চিপকো আন্দোলনকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন? কে চিপকো আন্দোলনকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন? এখানে আছে সুন্দরলাল বহুগুণা, মেধা পাটিকর, বাবা আমতে আর রাজেন্দ্র সিং। তো চিপকো আন্দোলন, কিন্তু চিপকো আন্দোলনটা এখানে চিপকো আন্দোলন এর সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন কে? তো 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো সুন্দরলাল বহুগুণা ছিলেন একজন ভারতীয় পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। 70 দশকের শুরুতে চিপকো আন্দোলন হলো ভারতের একটি বন সংরক্ষণ আন্দোলন, যা কিন্তু বাণিজ্যিক কারণে গাছ কাটা এবং বন ধ্বংস বিষয়ের সরকারের নীতির বিরোধিতা করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সঠিক উত্তর হবে সুন্দরলাল বহুগুণা। মেধা পাটেকর ও বাবা মমতা নিয়ে কিন্তু গতকাল যে প্রশ্ন আমরা সমাধান করেছিলাম প্র্যাকটিসের, তাতে কিন্তু আমরা এই প্রশ্নটা পেয়েছিলাম, মেধা পাটেকর ও বাবা মমতা কী করেছিলেন। তো আজকের ক্লাসে আমরা পেলাম চিপকো আন্দোলনের নেতা, আর মেধা পাটেকর বাবা মমতা এটা কোন আন্দোলনের নেতা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ কালকের ক্লাসে আমরা কিন্তু বলে দিয়েছি। চলো আমরা 12 দাগের প্রশ্ন চলে যাই। ঝাড়খণ্ডের জঙ্গল বাঁচাও আন্দোলন কোন জেলায় শুরু হয়েছিল? সিংভূম, রাঁচি, ধানবাদ আর বোকারো। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো 1980 দশকের ঝাড়খণ্ডে, ভালো করে সালটা মনে রাখবে, 1980 দশকের ঝাড়খণ্ডের সিংভূম জেলায় জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু করে স্থানীয় জনগণ। এটি ছিল সরকারের বাণিজ্যিক সেগুন বাগানের সঙ্গে স্থানীয় শালবন প্রতিস্থাপন করার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? জঙ্গল বাঁচাও আন্দোলন কোন জেলায় শুরু হয়েছিল? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিংভূম জেলায়, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। সিংভূম কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। আর এটা আন্দোলনটা কবে হয়েছিল? 1980 দশকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 13 দাগের প্রশ্নে চলে যাই। 13 দাগের প্রশ্ন কী আছে? 13 দাগের প্রশ্ন আছে, 1944 সালে ব্রিটেন উডসে বিশ্ব মুদ্রা সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব কে ছিলেন? কেসি নিয়োগী, সিডি দেশমুখ, জন মাথায়, আর কে সানমুখম সেত্তি। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে আর কে সানমুখম সেত্তি ছিলেন সেই সময় ভারতের অর্থমন্ত্রী। এই সম্মেলনের বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা ও আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ফলস্বরূপ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয়েছিল। অর্থাৎ এখানে দ্বিতীয় হবে সঠিক উত্তর, আর কে সানমুখ সেত্তি হবে এর সঠিক উত্তর। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাব। কেরলের সাইলেন্ট ভ্যালি রক্ষার জন্য কোন আন্দোলন সংগঠিত হয়? অ্যাপিকো আন্দোলন, সেভ সাইলেন্ট ভ্যালি, চিপকো আন্দোলন এবং জঙ্গল বাঁচাও আন্দোলন। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? সেভ সাইলেন্ট ভ্যালি 1973 সালে শুরু হয়েছিল, ভালো করে মনে রাখবে, 1973 সালে এটা কিন্তু হয়েছিল। সেভ সাইলেন্ট ভ্যালি 1973 সালে শুরু হয়েছিল। মূলত এটি একটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের কারণে সাইলেন্ট ভ্যালি রিজার্ভ ফরেস্টকে প্লাবিত হওয়ার থেকে বাঁচাতে এবং রক্ষা করার জন্য শুরু হয়েছিল। এই আন্দোলনকে দক্ষিণ ভারতের তথা কেরল রাজ্যের প্রথম বন বাস্তুতন্ত্র রক্ষার আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কেরলার সেভ সাইলেন্ট ভ্যালি। আমরা চলে যাব পরের প্রশ্নে, 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন আছে, কত সালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তৈরি হয়েছিল? ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিল 1997, 1998, 2003 আর 2005। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে, 15 দাগের সঠিক উত্তর হবে 19শে নভেম্বর 1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা তৈরি হয়েছিল 1998 সালে। 19শে নভেম্বর। সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী মানে অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু অটল বিহারী বাজপেয়ী, আর তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। চলো আমরা 16 দাগের প্রশ্নে চলে যাই। ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে ছিলেন? ব্রজেশ মিশ্র, অজিত কুমার ডোভাল, শিবশঙ্কর মেনন, এম কে নারায়ণ। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে ব্রজেশ মিশ্র, এর দাগ হবে সঠিক উত্তর। ব্রজেশ মিশ্র হলেন ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এছাড়া তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রধান সচিবও ছিলেন, অর্থাৎ এর দাগ হবে এখানে সঠিক উত্তর। 16 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। চলো আমরা 17 দাগের প্রশ্ন চলে যাই। 17 দাগের প্রশ্ন কী আছে? 17 দাগের প্রশ্ন আছে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কত সালে প্রণয়ন করা হয়? 2009 সালে, 2011 সালে, 2012 সালে, 2013 সালে। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 2013 সালে, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আইনটি 5 জুলাই 2013 থেকে কিন্তু কার্যকর হয়েছিল। এই যে নিরাপত্তা আইন, এটা কিন্তু 5 জুলাই 2013 থেকে কিন্তু কার্যকর হয়েছিল। এটি খাদ্যের অধিকার আইন বলেও পরিচিত। দেশের প্রায় 2/3 জনগণের জন্য ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করার লক্ষ্যে কিন্তু এটা গঠিত হয়েছিল নিরাপত্তা আইন।
খাদ্য নিরাপত্তা আইন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ 2013 সালে। চলো আমরা 18 দাগের প্রশ্নে চলে যাই। রামলীলা কত সালে ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকা অন্তর্ভুক্ত হয়েছিল? তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে সংশ্লিষ্ট তালিকায় রামলীলাকে রামায়ণ প্রাচীন হিন্দু মহাকাব্যের ঐতিহ্যবাহী পরিবেশন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা করা হয়েছিল 2008 সালে। 2008 সালে রামলীলা কত সালে ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিনিধি তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছিল? সেটা হচ্ছে 2008 সালে। এর দেখা হবে সঠিক উত্তর। চলো আমরা 19 দাগের প্রশ্নে চলে যাই। 19 দাগের প্রশ্ন আছে কি? 19 দাগের প্রশ্ন আছে মুম্বাইতে প্রথম স্টার গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়েছিল? 2004, 2005, 2006, 2007। তো 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 2004 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 28শে মে 2004 টেলিভিশন সিজনে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার প্রদানের লক্ষ্যে মুম্বাইতে প্রথম স্টার গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল। মুম্বাইতে হয়েছিল কিন্তু প্রথম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2004 সালে 28শে মে। আমরা 20 দাগের প্রশ্ন চলে যাব। কোন সালে রাষ্ট্রপতি ভবনের নির্মাণ কার্য সম্পন্ন হয়? 1929, 1949, 1953 আর 1959। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কী হবে? তো 20 দাগের সঠিক উত্তর হবে স্যার এডউইন লুটিয়েন্স এবং হাবার্ট বেকারের নকশায় তৈরি ভারতের রাষ্ট্রপতি ভবনটি নির্মাণ করতে 17 বছর সময় লেগেছিল এবং 1929 সালে এর নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল। তাই এখানে এর সঠিক উত্তর কী হবে? এর দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 17 বছর ধরে কিন্তু রাষ্ট্রপতি ভবনটা তৈরি করা হয়েছিল। আর এডউইন লুটিয়েন্স এবং হাবার্ট বেকারের নকশাটা কারা করেছিলেন? স্যার এডউইন লুটিয়েন্স এবং হাবার্ট বেকার এই রাষ্ট্রপতির ভবনের নকশা তৈরি করেছিল। আমরা 20 দাগের প্রশ্ন দেখলাম। চলো এবার আমরা 21 দাগের প্রশ্ন দেখি। তো 21 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুললাম। তো এবার আমরা 21 দাগের এই প্রশ্নটা দেখবো। 21 দাগের প্রশ্ন আছে ভারতে প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1991, 1982, 1980, 1975। তো এখানে 21 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 21 দাগের সঠিক উত্তর হবে ভারতের প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক অর্থাৎ RRB 2রা অক্টোবর 1975 সাল, অর্থাৎ 1975 সালে 2রা অক্টোবর OCT 2রা অক্টোবর 1975 সালে সিন্ডিকেট ব্যাংকের স্পন্সরশিপে উত্তরপ্রদেশে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটির সদর দপ্তর ছিল কিন্তু মুরাদাবাদ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভারতের প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক অর্থাৎ RRB 2রা অক্টোবর 1975 সালে সিন্ডিকেট ব্যাংকের স্পন্সরশিপে উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত হয়েছিল আর এটির সদর দপ্তর ছিল কিন্তু মুরাদাবাদ। চলো আমরা 21 দাগের পরে 22 দাগের প্রশ্ন দেখি। 22 দাগের প্রশ্ন কী আছে? 22 দাগের প্রশ্ন আছে হরমোন নামকরণ করেন কে? বেলিস, স্টার্লিং, কোগল আর বেলিস ও স্টার্লিং। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? বেলিস ও স্টার্লিং দুজনেই কিন্তু 1905 সালে প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন। কত সালে? 1905 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইসব ছোটো ছোটো তথ্য কিন্তু তোমাদের মনে রাখার দরকার আছে। আমরা 22 দাগের প্রশ্ন দেখলাম। চলো আমরা 23 দাগের প্রশ্ন দেখি। দেখো 23 দাগের প্রশ্ন কী আছে? 23 দাগের প্রশ্ন আছে দেখো অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো গ্লুকাগন, ইনসুলিন, থাইরক্সিন আর অ্যাড্রিনালিন। এখানে 23 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ অর্থাৎ ইনসুলিন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। অ্যান্টি কিটোজেনিক হরমোন শরীরের কিটোন বডির উৎপাদনকে কমিয়ে দেয়। সেইরূপ ইনসুলিনও রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে কিটোন বডির উৎপাদন কমিয়ে দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 24 দাগের প্রশ্ন দেখি। নিউরনের কোষদেহের অপর নাম কি? নিউরোসাইটন, সোমা, পেরিক্যারিয়ান আর সবকটি। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? পেরিক্যারিয়ান হলো নিউরনের প্রধান অংশ যেখানে নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে। তো 24 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক অর্থাৎ পেরিক্যারিয়ান সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 25 দাগের প্রশ্নে চলে যাব। 25 দাগের প্রশ্ন কী আছে? 25 দাগের প্রশ্ন আছে দেখো দেহের কোন অস্থিটি দীর্ঘতম? এখানে আছে ফিমার, টিবিয়া, আলনা। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কী হবে? ফিমার হচ্ছে উরুর হাড় নামে পরিচিত। এই যে ফিমার আছে, ফিমার হচ্ছে উরুর হাড় নামে পরিচিত। এটি মানবদেহের নিতম্ব এবং হাঁটুর মধ্যবর্তী নিম্ন অঙ্গের অঞ্চলে অবস্থিত সবচেয়ে দীর্ঘতম এবং শক্তিশালী অস্থি এই ফিমার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। 26 দাগের যে প্রশ্নটা আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 26 দাগের প্রশ্ন আছে সবচেয়ে কম তাপমাত্রা বৃদ্ধিকারী গ্রিন হাউস গ্যাস হলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, CFC, নাইট্রাস অক্সাইড। কম তাপমাত্রা বৃদ্ধিকারী গ্রিন হাউস গ্যাস।
তো এখানে 26 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে হবে কার্বন ডাইঅক্সাইড। এটা সবচেয়ে কম তাপমাত্রা বৃদ্ধিকারী গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, কারণ বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত এবং দীর্ঘ স্থায়িত্বকাল সম্পন্ন গ্রিনহাউস গ্যাস হলো এটি। অর্থাৎ এখানে এর সঠিক উত্তর হবে বি, কার্বন ডাইঅক্সাইড। চলে যাবো আমরা 7 দাগের প্রশ্নে। যকৃতের ক্যান্সার সৃষ্টিকারী পদার্থটি হলো ভিনাইল ক্লোরাইড, বেনজিন, ইথিলিন ডাইক্লোরাইড, AOC উভয়, অর্থাৎ ভিনাইল ক্লোরাইড আর ইথিলিন ডাইক্লোরাইড দুটোই একসঙ্গে। যকৃতে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থটি হলো, তো এর সঠিক উত্তর হলো এ এবং সি দুটোই, অর্থাৎ ভিনাইল ক্লোরাইড আর ইথিলিন ডাইক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড ও ইথিলিন ডাইক্লোরাইড দুটোই কিন্তু যকৃতের ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বেনজিন একটি পরিচিত কার্সিনোজিন এবং লিউকেমিয়া সহ অন্যান্য ধরনের ক্যান্সারের জন্য দায়ী। ইথিলিন ডাইক্লোরাইডও একটি কার্সিনোজেনিক পদার্থ, যা পানীয় ও খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ইথিলিন ডাইক্লোরাইড এবং ভিনাইল ক্লোরাইড দুটোই কিন্তু এর জন্যই যকৃতে ক্যান্সার হয়, অর্থাৎ দিকটা হবে সঠিক উত্তর। চলো আমরা 28 দাগের প্রশ্নে চলে যাই। 28 দাগের যে প্রশ্নটা আছে দেখো, পোমেল হর্স এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? পোমেল হর্স এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো পোমেল হর্স শব্দটি এখানে আছে গল্ফ, জিমন্যাস্টিক, আর্চারি, দাবা। তো পোমেল হর্স এই শব্দটি হলো পুরুষদের জিমন্যাস্টিকের জন্য একটি ইভেন্ট, যেখানে পোমেল হর্সের ওপর বিভিন্ন ধরনের মুভমেন্ট করে। অর্থাৎ এখানে যে পোমেল হর্স এটা হচ্ছে জিমন্যাস্টদের জন্য, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর, পুরুষ জিমন্যাস্টিক। আমরা 29 দাগের প্রশ্নে চলে যাব। 29 দাগের প্রশ্ন আছে, নবজোৎ কৌর নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? নবজোৎ কৌর এখানে আছে টেনিস, বক্সিং, ক্রিকেট আর রেসলিং। তো 29 দাগের সঠিক উত্তর আছে পাঞ্জাবি কুস্তিগির নবজোৎ কৌর প্রথম ভারতীয় হিসাবে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? নবজোৎ কৌর ইনি কিন্তু রেসলিংয়ের খেলার সঙ্গে সম্পর্কযুক্ত, ইনি কিন্তু পাঞ্জাবের কুস্তিগির। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা 30 দাগের প্রশ্নে চলে যাব। 30 দাগের প্রশ্ন আছে, 13তম দক্ষিণ এশিয়ান গেমসে কোন দেশ অনুষ্ঠিত হয়েছিল? ভারত, অস্ট্রেলিয়া, নেপাল আর পাকিস্তান। 13তম দক্ষিণ এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো 30 দাগের সঠিক উত্তর হবে 13তম দক্ষিণ এশিয়ান গেমস 2019 সালে নেপালের কাঠমান্ডুর পোখরা এবং জনকপুরে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এর সঠিক উত্তরে আমরা পেলাম কি? নেপাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 31 দাগের প্রশ্ন আছে কি? 31 দাগের প্রশ্ন আছে, কোন রাজ্যে নববর্ষ পালিত হয় বিষ্ণু হিসাবে? উড়িষ্যা, বিহার, কাশ্মীর আর কেরল। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে ডি, কেরল। বিষ্ণু নামে কেরলে নূতন বর্ষ পালিত হয়, যা মালয়ালি নববর্ষ নামে পরিচিত। আমরা চলে যাবো 32 দাগের প্রশ্নে। 32 দাগের যে প্রশ্নটা আছে দেখো, নিম্নলিখিত কোন নৃত্যকলার সঙ্গে পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত? বিরজু মহারাজ যুক্ত কোন কলার সঙ্গে? কুচিপুড়ি, মণিপুরি, কত্থক আর ওড়িশি। এটা বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু কত্থক। এই যে কত্থক, এটা কিন্তু এর সঠিক উত্তর। কত্থক হলো উত্তর ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্য, যা গল্প বলা, বিশেষ করে পায়ের নৃত্য কৌশল ও ছন্দময়তার জন্য বিশেষভাবে পরিচিত। কত্থকে কিন্তু বিরজু মহারাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি কিন্তু উত্তর ভারতের নৃত্য, এই কত্থকটা। আমরা চলে যাবো 33 দাগের প্রশ্ন। 33 দাগের প্রশ্ন আছে, সাংহাই উৎসব ভারতের কোন রাজ্যের নভেম্বর মাসে পালিত হয়? মণিপুর, তামিলনাড়ু, অসম আর গুজরাট। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু মণিপুরে। সাংহাই উৎসব ভারতের কোন রাজ্যে নভেম্বর মাসে পালিত হয়? মণিপুরে একটি সাংস্কৃতিক উৎসব, যা নভেম্বর মাসে কিন্তু সাংহাই উৎসবটা অনুষ্ঠিত হয়। এই উৎসবের মূল আকর্ষণ হলো মণিপুরের ঐতিহ্যবাহী প্রাণী সাংহাই। এটি মণিপুর রাজ্যের পশু। আমরা পরের প্রশ্নে চলে যাব। আশা করি 33 দাগের প্রশ্ন তোমরা বুঝতে পারছো, সঠিক উত্তর কিন্তু এর দাগ মণিপুর। আমরা 34 দাগের প্রশ্ন দেখছি। 34 দাগের প্রশ্ন আছে, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হলো একটি গ্যাস পরিবহন নেটওয়ার্ক, যেটি জনগণ ও পণ্য উভয় চলাচলকে সহজতর করে। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কী হবে? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হলো ভারতের 4টি জাতীয় মহাসড়কের একটি নেটওয়ার্ক, যা দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাইকে সংযুক্ত করে। তো এখানে এর সঠিক উত্তর তাহলে কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সড়কপথ। সিদ্ধাক হবে সঠিক উত্তর, সড়কপথ। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 35 দাগের প্রশ্নে। অ্যাস্থেনোস্ফিয়ার হলো গ্যাসের একটি অংশ, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর আবরণ, পৃথিবীর ভূত্বক আবরণ, পৃথিবীর ভূত্বক। তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে? অ্যাস্থেনোস্ফিয়ার হলো লিথোস্ফিয়ারের নিচে অবস্থিত পৃথিবীর আবরণের একটি অর্ধগলিত ও নমনীয় স্তর। এই স্তরের উপর দিয়ে টেকটনিক
প্লেটগুলি চলাচল করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। পৃথিবীর আবরণ, অ্যাস্ট্রোনোস্ফিয়ার হলো পৃথিবীর আবরণ, এর একটি অংশ। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আছে 36 দাগের প্রশ্নে। চলো 36 দাগের প্রশ্ন থেকে কী আছে। এখানে 36-এর প্রশ্ন আছে, দেখো 36 দাগের প্রশ্ন আছে, হিমালয়ের কোন উপশ্রেণীতে বাল্টারো হিমবাহ অবস্থিত? লাদাখ, কারাকোরাম, জহর আর পীরপঞ্জল। তো এখানে এর 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো 36 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কারাকোরাম, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর, কারাকোরাম। বাল্টারো হিমবাহ গিলগিত বালতিস্তান অঞ্চলের বালতিস্তান উপ অঞ্চলে অবস্থিত এবং 63 কিমি দীর্ঘ। কারাকোরাম পর্বতমালা ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে একটি বিস্তৃত পর্বতশ্রেণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই হিমালয়ের কোন উপশ্রেণীতে বাল্টারো হিমবাহ অবস্থিত? তো কারাকোরাম। এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 37 দাগের প্রশ্নে চলে যাব। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে একটি গণপরিষদের দাবি করে? 1920, 1929, 1947, 1934। তো এখানে 37 দাগের সঠিক উত্তর হবে দিদ্যাগ। 1934 সালে মানবেন্দ্রনাথ রায় প্রথম গণপরিষদের ধারণার প্রস্তাব করেন, আর 1935 সালে কংগ্রেস সরকার এই দাবিটিকে গ্রহণ করেন। তার দিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 38 দাগের প্রশ্নে চলে যাব। 38 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখো, ভারতের জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন কে ছিলেন? ললিতা কুমারামঙ্গলম, মোহিনীগিরি, জয়ন্তী পট্টনায়ক আর বিভা পার্থসারথী। তো এখানে 38 দাগের সঠিক উত্তর কী হবে? তো 38 দাগের এখানে সঠিক উত্তর হবে 1992 সালের 31শে জানুয়ারি প্রথম ভারতীয় মহিলা কমিশন গঠিত হয়, যার চেয়ারপারসন ছিলেন জয়ন্তী পট্টনায়ক। অর্থাৎ এখানে জয়ন্তী পট্টনায়ক অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 1992 সাল, সালটা মনে রাখবে, 1992 সালে কতই জানুয়ারি? 31শে জানুয়ারি প্রথম কিন্তু ভারতীয় মহিলা কমিশন গঠিত হয় এবং এর চেয়ারপারসন হয় জয়ন্তী পট্টনায়ক, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 38 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা 39 দাগের প্রশ্নে চলে যাব। 39 দাগের প্রশ্ন কী আছে দেখো। 39 দাগের যে প্রশ্নটা আছে, ভারতীয় সংবিধানের অধীনে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার বিষয়টি ড্যাশের অধীনে, মানে এই শূন্যস্থানে কী বসবে? তো এখানে অনুচ্ছেদ 20, অনুচ্ছেদ 16, অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 29। তো এখানে 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে অনুচ্ছেদ 29-এ, অর্থাৎ দিদ্যাগ হবে সঠিক উত্তর। অনুচ্ছেদ 29-এ সংখ্যালঘুদের জন্য স্বতন্ত্র ভাষা সংস্কৃতি সংরক্ষণের অধিকার নিশ্চিত করে এবং তাদের স্বার্থকে সুরক্ষা প্রদান করে, অর্থাৎ এখানে দিদ্যাগ 39-এর দিদ্যাগ হবে সঠিক উত্তর, অনুচ্ছেদ 29। আমরা 40 দাগের প্রশ্নে চলে যাব। 2019 সালে লোকসভা নির্বাচনের জন্য ভারতকে কয়টি আসনে ভাগ করা হয়েছিল? 2019 সালে লোকসভা নির্বাচনের জন্য ভারতকে কয়টি আসনে ভাগ করা হয়েছিল? 247, 345, 342, 543। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 2019 সালে 17তম লোকসভা সাধারণ নির্বাচনে বিজেপি 543টি আসনের মধ্যে 303টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনে সক্ষম হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? 2019 সালে লোকসভা নির্বাচনের জন্য ভারতকে কয়টি আসনে ভাগ করা হয়েছিল? তো এখানে কিন্তু 543টি। বলছে না, 543টি আসনের মধ্যে 303টি কিন্তু আসন জিতেছিল বিজেপি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠন করতে সক্ষম হয়েছিল 2019 সালের কিন্তু এই ঘটনাটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 40 দাগের পর্যন্ত জেনারেল স্টাডিজ দেখলাম, এবার 41 দাগ থেকে অঙ্ক দেখব। তো চলো 41 দাগে থেকে অঙ্ক দেখি। এখানে 41 দাগের অঙ্ক বলছে, যদি 3x + y = 81 হয়, 81x - y/4 = 3 হয়, তাহলে x y এর মান কত হবে? এখানে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা যদি এইটা অর্থাৎ এটা 3 আছে, তো x + y এরকম করে দিলাম ওর মানে পাওয়ারটা। আর এখানে আমরা যদি এরকম করি 3-এর মাথায়, মানে 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 7 = 81, মানে 4টি 3 যদি গুণ করি তাহলে 81 পেয়ে যাবো। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বলতে পারলাম x + y = 4। সেমভাবে এটাকে একটা কাজ করতে পারি, 3-এর মাথায় 4 দিতে পারি, তারপরে x - y/4 যেমন আছে তেমন করতে পারি, = 3 করতে পারি, এই 4 4 কেটে গেল। এবার এখানে 3x - y করতে পারি, এটা = 3, তাহলে x - y এটা = 3/3, অর্থাৎ 1 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে x - y = 1 আর x + y = 4। তাহলে এখানে x - y এইটা = 1 হয়, তাহলে এখান থেকে আমরা এই y কাটতে পারি, আর এখানে আমরা করতে পারি কি 2x, এইটা = 4 রেখে 5 করতে পারি, তাহলে x = 5/2। তাহলে x এর মান 5/2, y এর মান কত বেরাবে একটা নিশ্চিত, তাহলে 5/2 দেখো x এর মান দেওয়া আছে সির অপশানে আছে 5/2, তাহলে সিদ্ধা হবে এর সঠিক উত্তর। আর বাকিটা আমরা করলাম না, ওই এখান থেকে y এর মানটা আমরা বার করতে পারবো, সেক্ষেত্রেও 3/2 হবে। আমরা 42 দাগের প্রশ্নে চলে যাবো। চলো আমরা 42 দাগের প্রশ্ন দেখি।
42 দাগের অঙ্ক আছে, দুটি সংখ্যার যোগফল 135, একটির 20% এবং অপরটির 25% সংখ্যা দ্বারা বিয়োগফল কত? তো দেখো এখানে 20% 25% এইটা নিয়ে ঝামেলা হয়, তোমাকে ঝামেলা করতে হবে না, তোমাকে কি করতে হবে, দুটি সংখ্যার যোগফল বলেছে কত 135, তা তুমি x + y = 135 করো। এবার বলেছে দুটি সংখ্যার বিয়োগফল কত, সংখ্যা দ্বয়ের বিয়োগফল কত, তো তুমি সংখ্যা দ্বয়ের বিয়োগফল অর্থাৎ x + y = 135 হলে x - y = 135, তাহলে সংখ্যা দুটো তো একটা x একটা y পাচ্ছ, তাহলে x - y = 10 12 14 15 যে কোনো একটা হবে। তা তুমি কোনটা নেবে? দেখো একদম সহজে তুমি সমাধান করতে পারবে। এই x - y কেটে যাবে, এই যে x + y আর x - y অর্থাৎ +y - y কেটে গেল, তাহলে এখানে থাকবে 2x। 2x সমান এই জায়গাটায় এমন একটা সংখ্যা বসাতে হবে, বসায় যোগ করতে হবে, যেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হতে হবে। তো তুমি 10 দ্বারা যদি এখানে 10 বসিয়ে যদি 135 আর 10 যদি যোগ করো 145 হয়, যা 2 দ্বারা বিভাজ্য হয় না। 12 দ্বারা তুমি যদি 12 দিয়ে যোগ করো তাহলে হয় 147, সেক্ষেত্রে বলে 2 দ্বারা বিভাজ্য হয় না। 14 দিয়ে দিলে 149 হবে, সেটাও কিন্তু এখানে 2 দ্বারা বিভাজ্য হবে না। এবার এখানে 15টা দাও, এই x - y = 15 দাও, দেখো 5 5 10 শূন্য হাতে 1, এই 150 হয়, তাই এই x = হয়ে যাবে কিন্তু 75, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান যদি 75 হয় তাহলে y সমানও তোমাকে বেরিয়ে যাবে। তাহলে দেখো x + y = তুমি করেছিলে 135, তাহলে x = 75 পাচ্ছ, তাহলে এখানে x = 75 পেলে y সমান কত হবে, 135 বিয়োগ 75, তাহলে তুমি পাচ্ছ কত, 5 5 গুণে 0, 7 আর 13, 6 আর 13, 60। দেখো 75 আর 60 তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি দেখো 15 পাচ্ছ। তারপর তুমি যে 20% 25% দুটো সংখ্যার সেটাও কিন্তু পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল কিন্তু 42 দাগের সহজ টিপস এবং ট্রিক্স। দিকদাগ হবে সঠিক উত্তর, উত্তর থেকে সমাধান করা যাবে খুব সহজে। আমরা 43 দাগের প্রশ্ন দেখব। 43 দাগের প্রশ্ন কী আছে, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? তো 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকতে বলছে। তাহলে আমরা 10 12 15 কী করবো, লসাগু করব। লসাগু করলে কত হবে দেখবে, 2 5 দিনও 10, 6 দিনও 12, 15, তা 15 হয়ে গেল। এবার এখানে 3 দিয়ে দেবে, 3 দিয়ে দিলে এখানে 5টা 5 থাকলো, 3 দ্বিগুণে 6 হলো, 3 5 15 হলো। এবার 5 দিয়ে দেবে, তাহলে 5 1 5, 2টা থেকে গেল 1, 5 দিনও 10, 3 10 30, 3 দিনও 60, 10 12 15 লসাগু 60ই হয়। তাহলে এখানে 60 যদি হয় তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, লসাগু 60 কিন্তু আমরা লিখলাম। আর বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি 9, 3টি 9কে এবারে কী করবে, 3টি 9কে তুমি 60 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে 16 দিলে হবে কত, 6 × 96, 960, এখানে 9 করতে 9, 6 কত 9, 3 হলে 9, দেখো 39 কিন্তু এখানে বেশি থাকছে। তাহলে এবারে তোমাকে বলেছে 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকতে হবে, কিন্তু তুমি যদি 60 দিয়ে ভাগ করো তাহলে 6 × 96 960 হচ্ছে। তুমি কী করবে, 960-এর সঙ্গে তুমি 4টা যোগ করবে, তাহলে তোমার হচ্ছে কত হবে, 964 হবে। এই 964 হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এর দাগ হবে সঠিক উত্তর। এখন 16-র জায়গায় তুমি যদি 17 নাও তাহলে কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, সেটা কিন্তু 3 অঙ্কের সংখ্যার মধ্যে থাকবে না। তাই তোমার এই পর্যন্ত নিতে হবে, 960 পর্যন্ত নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে, 44 দাগের প্রশ্ন। 44 দাগের প্রশ্ন আছে, দেখো 3টি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের গুণফল 648, সংখ্যা 3টির গসাগু কত হবে? তো 3টি সংখ্যার অনুপাত বলেছে 2:3:4, তাদের গুণফল বলেছে কত, 648। তাহলে এদের গসাগু নির্ণয় করতে গেলে তুমি কীভাবে নির্ণয় করে দেখো, এখানে 2x 3x আর 4x, 2x 3x আর 4x মনে করবে সংখ্যা 3টি, তাদের গুণফল বলছে কত, 6 4 8, আর তুমি এই 3টি সংখ্যার গুণফল কত পাচ্ছ, 3 দিনে 6, 4 6 24, 24x³ পাচ্ছ কিন্তু। তাহলে এই 648 একে 24 দিয়ে ভাগ করো, তাহলে x³ সমান এটা পাচ্ছ, কারণ এই 3টি গুণ করলে হয়ে যাবে x³। তাহলে 24 দ্বিগুণে 48, 24 দ্বিগুণে 48, আর এটা যদি আমি কাটি তাহলে হয়ে যায় 27, 648 আর 24 দিয়ে ভাগ করলে হবে 27। তাহলে x সমান কত হবে, x³ দিলাম, তাহলে এখানে 3-এর কিউব হলে 27 হবে। তাহলে x সমান কত, 3। তাহলে দেখো x সমান 3, এখানে x সমান 3 উত্তর বেরোলো। এবারে বলেছে যে x এর মান যদি 3 হয়, এবার বলছে 3টি সংখ্যার গসাগু কত হবে। তো সবসময় মনে রাখবে যে এখানে দেখো 2 3 এবং 4-এর মধ্যে গসাগু হয় না, মানে কোনোটার সঙ্গে মিল নেই, কিন্তু এক্সগুলো মিল আছে, যেটা মিল থাকে সেটাই কিন্তু গসাগু হয়। তাহলে তুমি এখানে এক্সটার মান যদি বার করেছো 3, সেটাও তুমি গসাগু হিসেবে বলতে পারো যে ডি হবে এর উত্তর। আর যদি সংখ্যা 3টি যদি বার করতে যাও তাহলে এখানে হবে 3 দিনে 6 একটা সংখ্যা, 3 3 9 একটা সংখ্যা হবে, 3 4 12 একটা সংখ্যা হবে, 6 9 12, এটা যদি তুমি গসাগু বার করো তাও হবে কিন্তু 3। দেখো 6কে দেখো 9 দ্বারা করলে 6 1 6 আর 3 দাও 9, এবার এই 6টা বসে গেল, 3 দ্বিগুণে 6,
দেখো 3 হচ্ছে, এবার এই 12টাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 3 4 12, অর্থাৎ 3 হবে কিন্তু গসাগু। ভাগ পদ্ধতি গসাগু করলেও তুমি পাবে, এমনি উৎপাদকের সাথে গসাগু করলেও তুমি কিন্তু 3 পাবে। আশা করি 44 দাগের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমরা 45 দাগের অঙ্কে চলে এসেছি। 45 দাগের অঙ্ক আছে এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম। তো এই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় দেখো, যেহেতু বলেছে বি এর বেতন এর বেতনের চেয়ে কত কম, বি এর বেতন এর বেতনের চেয়ে কত কম, আবার এখানে বলছে এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, তাই আমরা 20টাকে ওপরে লিখবো, 20টাকে ওপরে লিখবো। আর বেশি কত, এখানে বলছে 20% বেশি, তাই 120টা নিচে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইন্টু এই 100। তাহলে এখানে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম, বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা এই শূন্য কাটবো, 6 দিনও 12 কাটবো, তাহলে 100/6, 100/6 মানে 16×6 = 96, 16×4/6, সেখানে 4 আর 6 যদি কাটাকুটি করি তা 2/3 হয়ে যাবে, তাহলে 16×2/3 এর উত্তর। দেখো এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 46 দাগের প্রশ্ন চলে যাবো। 46 দাগের প্রশ্ন কী আছে, কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17% থেকে বেড়ে 29% হবে। কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17% থেকে বেড়ে 29% হবে। 17% থেকে বেড়ে 29% হবে। এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে, 17% থেকে 29% হবে, 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17% থেকে বেড়ে 29% হবে। কত লিটার জল তুলে নিলে, তা জল তুলতে হবে কত লিটার, এইরকম যদি অঙ্ক থাকে তা তুমি কীভাবে সমাধান করবে, সেটা হচ্ছে মোট জল হচ্ছে 29 লিটার, এই যে দিলাম 29, আর এখানে 17 থেকে বেড়ে 29 হবে, 17 থেকে বেড়ে 29 হবে, তাহলে 29 বিয়োগ 17 বাই হচ্ছে 29। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে খুব সহজে এটার উত্তর বেরিয়ে যাবে, তাহলে এটা সমান 12 হয়। তাহলে এর সঠিক উত্তর হবে 12 লিটার জল তুলে নিতে হবে। বলছে জল কত লিটার জল তুলে নিতে হবে, তো 12 লিটার জল তুলে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 46 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর থাক। আমরা 47 দাগের প্রশ্ন চলে যাবো। 47 দাগের প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার যোগফল 40%, সংখ্যা দুটির বিয়োগফলের 50% সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত। থাকে খুব সহজে সমাধান করতে পারবে। ঠিক এই যে নিয়মটা বলছি তোমরা সেইভাবে নিয়মটা সমাধান করবে। এখানে 50% এবং 40%, যোগফলের 40% বিয়োগফলের 50%, অর্থাৎ যোগফল ইস্টু বিয়োগফল সমান হবে 50:40, বিয়োগফলের 50% যোগফলের 40%, তার মানে যোগফল ইস্টু বিয়োগফল হবে 50:40। তাহলে এটা হবে 5:4, 5:4 হবে। যোগফলের 40% বিয়োগফলের 50%, তাই কিন্তু 50:40 হলো, মানে 5:4 হলো যোগফল ও বিয়োগফলের অনুপাত। এখন বলছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত, এখানে বলেছে না, বলছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত। তাহলে বড় সংখ্যা কত হবে, বড় সংখ্যা হবে 5 আর 4 যোগ করলে হয়ে যাবে 9, আর 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। তা বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত হবে 9:1। চলো আমরা দেখি ওই পিঠে মানে 47 দাগের অঙ্কের উত্তর কী আছে। তো 47 দাগের অঙ্কের উত্তর কী আছে দেখি। এখানে যে উত্তর বার করেছি আমরা, অর্থাৎ এই যে 9:1 আছে কিনা দেখব। তো দেখো এখানে সির দাগে আছে 9:1। তো দেখো এখানে সির দাগে আছে কিন্তু সঠিক উত্তর 9:1, এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে। চলো 48 দাগের প্রশ্ন দেখি। তো আমরা 48 দাগের অঙ্ক দেখবো। আয়তকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস, প্রস্থ 8% হ্রাস করার ক্ষেত্রফলের পরিবর্তন। তো দুটোই হ্রাস করা হচ্ছে, তাই 15 আর 23 হয়। তার থেকে বিয়োগ করতে হয় 15 × 8 করতে হয়, বাই 100 করতে হয়। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইখানে আমরা কত পাবো, 8×100 করি, 100 দিয়ে যদি ভাগ করি, 120 মানে 23 বিয়োগ 8×120/100, তার মানে কি 23 বিয়োগ দুটোর আগে দশমিক, তাহলে 1.20 হয়। সেইখানে আমার হয়ে যাবে, এটা হবে 0 করতে 0, 2 আর কত 10, 18 10 হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 23, 21 হলে 23, অর্থাৎ 21.80, 21.8%। এর দেখা হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা চলে যাবো 49 দাগের প্রশ্নে। 49 দাগের প্রশ্ন কী আছে, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। আর এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে বার করতে হয়, বলছে উভয় বিষয়ে পাশ করবে কতজন। তাহলে 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, আর 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে। তো দুটো ফেল কত, 46 আর 29 কত হয়, 9 আর 6 15, 5 হাতে 1, 9 আর 6 15, 5 হাতে 1, 4 একে 5 আর 2 7, 75। এবং 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। এই যে 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তার মধ্যে কিন্তু ওরাই আছে, অঙ্ক এবং ইংরেজি আছে, তাই আমরা এই 25টা বিয়োগ করে দেবো। তো এইটা আমরা পুরোটা 100 থেকে বিয়োগ করব
করলে কিন্তু উত্তরটা পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে 50, তাহলে 100 থেকে 50 যদি বিয়োগ করি তাহলে থাকে 50, তাহলে 50% এর সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু এটা সমাধান করা যায়। আমরা 50 দাগের প্রশ্নে চলে যাবো। চলো আমরা 50 দাগের প্রশ্ন কী আছে দেখি। 50 দাগের প্রশ্ন হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.23% বেশি, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। অঙ্ক একটু বুঝে শুনে করতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলোর সমাধান খুব সহজে আমরা করতে পারবো। সেটা কীভাবে করবে, এই যে 16.23% বলছে কিনা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা এত বেশি, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা কত বেশি, তাহলে 16.23 তার মানে 348 50/3, এইটা কিন্তু আমরা ওপরে লিখবো বাই। ভালো করে বুঝবেন। এর বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম, তার মানে কি এখানে আমরা 100 যোগ এই 16.23 আমরা যোগ করে দেবো, অর্থাৎ 50/3 আমরা এখানে যোগ করে দেবো। এবার বলেছে শতকরা কত কম, তাই ইন্টু 100 করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তা খুব সহজে এটা ক্যালকুলেশন করে সমাধান করতে পারবে। তো এখানে 50/3 আছে, আর এখানে হয়ে যাবে 300 থেকে 50 বাদ গেলেই হবে 350। 100 যদি আমরা ক্যালকুলেশন করতে, এখানে 100 যোগ 50/3 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তা 350 হয়, 350/3 হয়, 350/3, তাহলে এখানে আমরা 50/3 দেবো, আর ইন্টু এখানে 350/3, 3টা উপরে চলে যাবে, 350টা নিচে চলে আসবে, 350 ইন্টু 100, ব্যাস। এবার এখান থেকে কিন্তু খুব সহজে এটা সমাধান করা যায়। এই শূন্য কাটা যায়, আর এই 3 কাটা যায়, এই 35 5 দিয়ে কাটলে 7 হয়ে যায়, 5 7 35, তাহলে 100 করে 7 নিয়েছি, তাহলে 100/7, তার মানে 14×2 এর 7, 7 14 99 আর 2 100, তাহলে 14×2 এর 7, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করতে পারবেন। আর এডুকেশন স্কুল সবসময় আপনাদের খুব সহজে অঙ্ক শেখায়, যদি আপনারা ডিটেলসে ভালোভাবে করতে পারেন, বুঝতে পারেন, এবং আর এডুকেশন স্কুলের ক্লাসগুলো করেন, তাহলে কিন্তু আপনারা সহজে এসব অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। এই যে 51 দাগের অঙ্ক আছে, আমরা এবার 51 দাগের অঙ্ক করবো, তবে আজকে ক্লাসে আর 51 দাগের থেকে অঙ্ক করবো না, কারণ ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। অবশ্যই 51 দাগের থেকে পরের অঙ্কগুলো পরের ক্লাসে করবো। দেখতে থাকে আর এডুকেশন স্কুল পুরো ক্লাসটা তোমরা লাইভ ক্লাস দেখতে পাবে। আর 51 দাগের থেকে পরের অঙ্কগুলো ইউটিউবে দেখতে চাইলে অবশ্যই আর এডুকেশন স্কুল দিকে নজর রাখুন, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকে ক্লাস এই পর্যন্ত। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে 85 39 82 506 এই নম্বরে ফোন করতে পারবে, ফোন করে তোমাদের কথা বলতে পারবে। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।